হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলিনিয়াসে বিগত বছরের ম্যাথের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2011 সালে যে পিএসসি মিসলিনিয়াসে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ক্লাসটি মন দিয়ে করবে, কেউ ফাঁকি দেবে না। চলো দেখে নেই 2011 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন, একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হলো কত? তাহলে একটা ঘড়ি ঘড়ি যদি একটা ঘড়িটাকে যদি বৃত্ত ধরি তাহলে ঘড়ির টোটাল কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এবার 1 মিনিটে আমি বলতে পারি কি যে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা 1 মিনিটে 1 মিনিটে 1 মিনিটে ঘোরে কতটা? 1 ঘর যাবে সে। মানে আমি বলতে পারি টোটাল যদি 360 ডিগ্রি হয় তাকে আমি 60 দিয়ে ভাগ করলে হবে কি সে 6 ডিগ্রি কিন্তু যাবে 1 মিনিটে। ওকে, অর্থাৎ সে 1 ঘর যাবে। 1 ঘর মানে সে 6 ডিগ্রি। আর সেকেন্ডের যে কাঁটা, ঠিক আছে, সে এক মিনিটে কতটা যাবে সে? সে যাবে কতটা? 360 ডিগ্রি। কারণ কি? সে 1 মিনিটে পুরো একটা পাক সে ঘুরে নেবে, পুরোটা। তাই না? তাহলে মিনিটে কাঁটা আর ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? তাহলে গতিবেগের অনুপাত কত হবে? যে 6:360, মানে হচ্ছে বলতে পারি কি 6 দিয়ে কাটি 1:60, তাই তো? সঠিক উত্তর কি হবে? যে 1:60, অপশন এ। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এ ও বি এর অনুপাত হচ্ছে 2:3, বি ও সি এর অনুপাত হচ্ছে 4:3 এবং হলে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত কত? তাহলে এটা বের করো কি করে? এ ইস টু বি ইস টু সি। তাহলে প্রথমে কি আছে? এ ইস টু বি কত বলেছে? 2:3। আর বি ইস টু সি কত বলেছে? যে 4:3। এবারে কি করে দেবো? যেটা থাকবে না সেটাই হচ্ছে পরের এতে রিপিটেড হবে। এটা 3 করে দিলাম। আর এর আগে যেহেতু কিছু নেই তাই এটাকে 4টা রিপিটেড হয়ে যাবে। এবার গুণ করে দেবো। তাহলে কত হলো? 4 দুগুণে 8, এটা 4 তিনে 12 আর এটা 3 তিরিকে 9। এবার দেখি কাটাকাটি যাবে কিনা। না, কাটাকাটি যাবে না। তাহলে সঠিক উত্তর কি হলো? 8:12:9, মানে অপশন সি। ওকে, চলো দেখে নিন 3 নম্বর প্রশ্ন। সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হয় এবং 6 বছরে 7,800 টাকা হয়, তাহলে সুদের শতকরা পরিমাণ কত? তাহলে আমাদের এটা কি করে বের করব? আমরা আগের দিন করেছি এটা, যে 3 বছরে, তাই তো? প্রথমে 6 বছর করি, বড়টা আগে রাখি। 6 বছরে সুদ প্লাস আসল কত বলছে? 6 বছরে হচ্ছে 7,800, ঠিক আছে? আর 3 বছরে কত বলছে? সুদ প্লাস আসল কত বলছে? যে 6,900। এটা যদি বাদ দিই, বাদ দিলে কত বছর তাহলে কি হবে? আসলগুলো কিন্তু বাদ চলে যাবে। পড়ে থাকবে কি? 3 বছরের সুদ কিন্তু পড়ে থাকবে। 3 বছরের সুদ। সুদটা কত হচ্ছে এটা বিয়োগ করি। বিয়োগ করলে কত হবে এটা? 18 থেকে 9 গেল 9, মানে 900 টাকা। 900 টাকা হচ্ছে 3 বছরের সুদ। তাই তো? তাহলে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে আমাকে কি বলেছে? সুদের শতকরা পরিমাণ কত? তাহলে 3 বছরের সুদে আসলে কত? 6,900 টাকা। তাহলে 3 বছরের আসল তাহলে কত? 3 বছরের আসল 6,900 থেকে 900 মাইনাস করে দিলাম সুদটা। তাহলে 6,000 টাকা, তাই না? তাহলে 6,000 টাকার উপরে যদি আমি 1 বছরের সুদ বসাই তাহলে কিন্তু সুদের হার বেরিয়ে যাবে। তাই না? তাহলে 3 বছরের সুদ কত টাকা? হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 300 টাকা। তাই না? তাহলে সুদের হার মানে আর পার্সেন্টেজ আরকি। সেটা কত হবে? যে যদি আমরা আসলের উপরে
1 বছরের সুদকে বসিয়ে দিই তা ইনটু 100 করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা করলে হয়ে যাবে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম। এর একটা শূন্য কাটা গেল, একটা শূন্য। 2 এই 3 দুগুণে আর 2 পাঁচে। ঠিক আছে? মানে 5%। এইটা মাথায় রাখবে যে 1 বছরের সুদকে যদি আমরা আসলের উপরে বসিয়ে 100 দিয়ে গুণ করি, তাহলে কি বেরোবে? সুদের হার কিন্তু বেরিয়ে যাবে। কারণ 1 বছরের সুদ কত বেরোলো? 1 বছরের সুদ ৳৩০০। আসল কত? ৳৬,০০০ ইন্টু 100। এটা করলে কিন্তু কি বেরোবে? সুদের পার্সেন্টেজ, সুদের হার। ওকে? চলো দেখি পরের প্রশ্ন। একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয়, তবে সংখ্যাটি হলে কত? তাহলে ধরে নিই সংখ্যাটা x, ওকে? এবার তাহলে কি বলেছে? যে সংখ্যাটার বর্গ মানে x স্কয়ার, একটি সংখ্যা এবং তার বর্গের গড় যদি, তাহলে সংখ্যাটা x এবং তার বর্গ কত? x স্কয়ার। তাহলে গড় হলো বাই 2, তাই না? গড় যদি কি বলেছে? 5 গুণের সমান হয়, তাহলে সংখ্যাটা x মানে 5x এর সমান হয়। এটাই হচ্ছে বলেছে। এটাই করলে হয়ে যাবে। তাহলে করি এটা। তাহলে কি হবে এটা? x প্লাস x স্কয়ার 10x, এটা এদিকে নিয়ে আসি। x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 9x, তাই তো? তাহলে x কেটে দিই। এই একটা x কেটে দিই, এখান থেকে একটা x কেটে দিই। তাহলে x সমান কি পড়ে থাকবে? 9 পড়ে থাকবে, তাই না? 9 পড়ে থাকবে। তাহলে x সমান কিন্তু 9 বেরোলো। হলো? এবারে আমাকে কি করতে বলেছে? আর কি কিছু করতে বলেছে? না। শুধু x এর মান কত? x এর মান 9। ওকে, তাহলে হয়ে গেল। চলো দেখি পরের প্রশ্ন দেখি। পৌনঃপুনিকের অঙ্ক রয়েছে। 5.3, 3.25 আর প্লাস হচ্ছে 12.1 এর মান কোনটি হবে? তাহলে এটা করো। 5.3, ঠিক আছে। আর কি আছে? 3.25 আর 12.1। আগে কি পূর্ণ সংখ্যাগুলোকে আমরা একদিকে করে নিই। ঠিক আছে? 5, 3 আর 12 একদিকে করে নিলাম। এবারে এইগুলোকে আমরা করব। এখান থেকে এটা আছে, তারপরে এটা দশমিক দিয়ে রাখি, দশমিক। দশমিকটা ভুললে হবে না। দশমিক আর এটা দশমিক 1 মাথায় পৌনঃপুনিক রয়েছে। এই 3 টে যোগ করলে কত হবে? পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে হবে 20 হবে। ঠিক আছে? এটা কত হবে? এটা হবে 3/9। এটা 3/9 হবে। তারপরেরটা হবে কত? তারপরেরটা হবে হচ্ছে 25/99। ঠিক আছে? যটার মাথায় পুটকি থাকবে 15 তটা 9 হবে। আর 1 এর মাথায় 9। এটা যোগ করে দিই। 20, এটা যোগ করলে এটা লসাগু করে দিই 99। এটা হবে 11×3 = 33 প্লাস 25 প্লাস হচ্ছে 11, তাই তো? তাহলে যোগ করলে কত হবে? 20 প্লাস এটা যোগ করলে কত হবে? এটা হবে 69। 6 3 9, 69/99 সমান এটা হবে 20.69। এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন সি। চলো দেখি পরের প্রশ্ন দেখি। এ ও বি একটি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত 1:3 এবং 1:4। ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশের 30% বি কে দিয়ে বাকিটা তারা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। 1 বছরে তাদের মোট লাভ কত হয়েছে? 20,000 টাকা হলে এর লাভ্যাংশ কত টাকা পাবে? তাহলে A is to B কত বলেছে?
1:3 আর 1:4, তাহলে একে আমাকে অনুপাতে আনতে হবে। তাহলে একে কি করবো আমরা, 12 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, করলে কত হবে, কেটে যাবে, 3 4 12, মানে 4:3 হবে। ঠিক আছে, তাহলে A/B কত হলো, 4:3। এবার কি বলছে, লাভ্যাংশের 30% সে B কে দিয়ে দিছে, তাহলে B পাচ্ছে কত, লাভ্যাংশে 30%, লাভ্যাংশ কত, 20,000 টাকা, এর 30%। ঠিক আছে, তাহলে বাকি থাকছে কত, ও 30% B কে দিয়ে দিচ্ছে, তাই তো, B পাচ্ছে লাভ্যাংশে 30%। ওকে, তাহলে বাকি থাকছে কত, হচ্ছে 20,000-এর 70%, তাই তো, 0 0 কেটে দিই, 7 দুগুণে 14, মানে 14,000 টাকা হচ্ছে বাকি, বাকি লাভ্যাংশ থাকছে। এবার তাহলে এ কত পাবে, তাই তো, তাহলে এ পাবে 14,000-এর উপরে এর কত, 4, টোটাল কত, 7, 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 3টে 0, মানে 8,000 টাকা। ঠিক আছে, তাহলে এ কত পাবে, 8,000 টাকা। বুঝতে পেরেছো? চলো দেখো পরের প্রশ্ন, কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3, যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে কত? তাহলে সবগুলোকে, সবগুলো যে বৃদ্ধির পরিমাণ সেটাকে যোগ করে টোটালটাকে দিয়ে ভাগ করলে ইন্টু 100 করে দিলে হয়ে যাবে অ্যান্সার। দেখো কি করব আমরা, এটা শর্টকাটে সহজে করার জন্য প্রথমে আমরা কি করব, ধরে নেব কি চাল, মাছ, তেলের অনুপাত কত হচ্ছে, 12:17:3। ধরে নাও যে চালের খরচ যথাক্রমে ধরে নাও যে 1200, ঠিক আছে, এবং মাছের খরচ ধরে নাও যে 17 আছে, 1700 ধরে নাও, 100 গুণ করে দাও সবগুলোর সঙ্গে। আর তেলের খরচ ধরে নাও যে 3 আছে, মানে 300, সবগুলোর সঙ্গে 100 গুণ করে দাও, দিয়ে টোটাল ধরে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে, যে জিনিসগুলির মূল্য যথাক্রমে বৃদ্ধি পেয়েছে। প্রথমে কার বৃদ্ধি পেয়েছে, চালের, তাহলে চালের খরচ বৃদ্ধি পায়, কত পায়, 20%, 1200 টাকার উপরে 20%, তাহলে 0 0 কেটে দাও, 12 দুগুণে 24, মানে 240 টাকা। ঠিক আছে, এটা চাল, তারপরে হচ্ছে কি মাছ, তাহলে মাছের খরচ তাহলে বৃদ্ধি পাবে কত, 1700 টাকার উপরে কত পার্সেন্ট বলেছে, 30%, এই 1700 টাকার উপরে, তাহলে 200 কেটে দাও, তাহলে 17 দিনে 51, 510 টাকা হলো। মাছের পরে হচ্ছে তেলের খরচ কত বৃদ্ধি পাবে, 300 টাকা, তার উপরে কত পার্সেন্ট, 50%, 0 0 কেটে গেল, 5 3 15, মানে 150 টাকা। তাহলে টোটাল এখন যে বৃদ্ধি খরচ সেটা টোটাল কত, তাহলে বৃদ্ধির হার করে দিই সরাসরি, বৃদ্ধির হার সমান হচ্ছে 240 প্লাস 510 আর 150, এইটা বাই যদি আমরা টোটাল যে মোট যে খরচগুলো কত, 1200 প্লাস 1700 প্লাস হচ্ছে 300, এটা ইন্টু 100 করতে হবে, ইন্টু 100, তবেই তো পার্সেন্টেজ বেরোবে, তাই না। উপরে এগুলো যোগ করলে কত হবে, 900, বাই এইগুলো যোগ করলে কত হবে, 0 0 2 3, 3200, ইন্টু 100, 0 0 কেটে দিলাম, আর একটু কমিয়ে দিই, 2 16 32, 2 4 8, 2 5 10, 0, আবার 2 দিয়ে কাটি, 2 8, 2 দুগুণে 4, 2 7 14, 2 5 10, 275/8, এটা করলে কত হবে, ভগ্নাংশে 28.1/8%। সঠিক উত্তর কি হবে, অপশান সি।
28.1/8% হচ্ছে খরচ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। চলো দেখে নিই পরের প্রশ্ন। 10 জন লোক 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক 20 জন বালক সেই পরিমাণ কিন্তু কাজ করতে পারে। ওকে? তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে? তাহলে আমাকে কি বলেছে? যে 10 জন লোক, তাহলে 10 জন ম্যান ধরলাম আমি। ওকে? তাহলে 10 জন ম্যান এবং কি বলেছে? এবং মানে যোগ 8 জন বালক বলেছে। বালককে আমি বয় ধরলাম, বি ধরলাম। এই যে ব্যাপারটা, তারা যে পরিমাণ কাজ করে সেখানে 4 জন লোক মানে 4 জন ম্যান এবং মানে যোগ 20 জন বালক সেই পরিমাণ কিন্তু কাজ করতে পারে। এটাকে আমাকে ইকুয়াল করতে হবে। যে ম্যানের সঙ্গে বালকের রেশিওটা বের করতে হবে। তাহলে ম্যানটাকে একদিকে নিয়ে চলে আসি। আর বালকটাকে একদিকে নিয়ে চলে যাই। তাই এটা এদিকে কত হবে? 6m মানে 6 জন হচ্ছে লোক সমান হচ্ছে এটা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে এটা কত হবে? 12 জন হচ্ছে বালক। তাই না? তাহলে 6 কেটে যাবে। 6 দুগুণে 12। তাহলে বলতে পারি যে একজন আমি যদি লোক বলি তাহলে 2 জন হচ্ছে বালক। আমার কি প্রশ্নে কি বলেছে? একবার সহজ প্রশ্ন বলেছে। এক্সট্রা কোনো জটিলতা বলেনি। তাহলে কতজন লোক সমান 16 জন বালকের সমান? তাহলে এর সঙ্গে 16 গুণ করতে হলে কি করতে হবে? 8 গুণ করতে হবে। তাই না? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 গুণ করলে তবেই তো 16 জন বালক হবে। তাহলে এর সঙ্গে তাহলে 8 গুণ করতে হবে। তাই তো? তাহলে 8 জন লোক হলে তবেই কিন্তু 16 জন বালকের কিন্তু সমান কাজ হবে। তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? এটার অপশন এ হবে। যে 8 জন লোক। ওকে? চলো দেখি পরের প্রশ্ন। একটি এক্সপ্রেস বাসের থেকে একটা ট্রেনের গতিবেগ 30% হচ্ছে বেশি বলেছে। যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে ধরে নাও যে বাসের গতিবেগ। কার? বাসের হচ্ছে গতিবেগ। ঠিক আছে? বাসের গতিবেগ হচ্ছে 100 ধরো। 100 কিমি পার আওয়ার। ওকে? তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? ট্রেনের গতিবেগ কত হবে? 130 হবে। কারণ 30% বেশি, ট্রেনের গতিবেগ 30% বেশি। 130 হবে, 130 কিমি পার আওয়ার। ওকে? তাহলে এর দুজনের রেশিও কত হবে? বাস ইস টু ট্রেন করলে, বাস ইস টু ট্রেন, তাহলে রেশিও কত হবে? যে 100 ইস টু 130 মানে 10 ইস টু 13। ঠিক আছে? 10 ইস টু 13 এটা হচ্ছে এদের রেশিও। ঠিক আছে? কিসের রেশিও? গতিবেগের। গতিবেগের অনুপাত। এবার একটা কথা, যদি আমি গতিবেগ থেকে সময়ের অনুপাত বের করি, কারণ আমার দেওয়া আছে কি সময় দেওয়া আছে, সময়ের অনুপাতে আসি, তাহলে কি হয়? উল্টে যায়। ঠিক আছে? কত ছিল? 10 ইস টু 13 ছিল, এটা 13 ইস টু 10 হবে। বিপরীত হবে সবসময়। কি হবে? অপোজিট হবে। অপোজিট হবে। এটা মাথায় রেখো। ঠিক আছে? হলো? এবারে কি করতে বলেছে? এবারে বলছে যে কি বলছে, যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তাতে ট্রেনের কত সময় লাগবে? তাহলে ট্রেনের কত সময় লাগবে? ট্রেনের সময় লাগবে। তাহলে কি করে বের করব? বের করো। ট্রেনের কত? 10। আগে পরে ট্রেন ধরেছি, ট্রেনের 10। সময়ের অনুপাত, সময়। এখন সময় নেব আমরা। সময়টাকে আমরা নেব। 10 টোটাল কত? টোটাল বলছি। আমার বাসের দেওয়া আছে। বাস কত? 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট মানে 4 ইন্টু 60 মানে 4 ছয় 24, 240 প্লাস 20 মানে 260 হচ্ছে মিনিট। তাই তো? 260 মিনিট।
তাহলে আমাকে বলো যে এই 260 মিনিট মানে হচ্ছে কি 13, তাই না? কারণ বাসের, এটা বাসের। তাহলে 10 মানে কত? 10 কে ট্রেন। এটা মানে কত? তাহলে 13 দুগুণে 26 মানে 200 মিনিট। ওকে? 200 মিনিট। তাই 200 মিনিট মানে কি? 200 মিনিট মানে হচ্ছে কি বলতে পারি আমরা কি 6 3 18, 3 ঘন্টা, 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট। সঠিক উত্তর কি? অপশন এ 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে? চলো দেখো 10 নম্বর প্রশ্ন। 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ এর অনুপাত হচ্ছে 10:21। ঠিক আছে? যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হয় সেক্ষেত্রে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে? তাহলে উত্তীর্ণ অনুত্তীর্ণ হচ্ছে কি বলেছে? 11:21 বলেই দিয়েছে। তাই না? 288 জনের মধ্যে তাহলে উত্তীর্ণ উত্তীর্ণ কত আর অনুত্তীর্ণ কত সেটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে আগে। তাহলে উত্তীর্ণ কত? উত্তীর্ণ বের করি। 288 ইন্টু 11 বাই হচ্ছে এটা যোগ করলে কত হবে? 11 আর 21 যোগ করলে হচ্ছে 32। ঠিক আছে? 32 32 9 মানে হবে এটা 99 জন উত্তীর্ণ। আর অনুত্তীর্ণ? অনুত্তীর্ণ কত হবে? 288 বাই 21 বাই 32। 9 দিয়ে কাটা যাবে। 9 একে 9, 9 দুগুণে 18, 189 জন। ঠিক আছে? তাহলে এবারে কি বলেছে? 3 জন, আরো 3 জন যদি ছাত্র উত্তীর্ণ হয় তাহলে নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত, তাহলে 3 জন ছাত্র যদি উত্তীর্ণ হয় তাহলে 99 ছিল। তার সঙ্গে 3 জন যোগ করলাম। তাহলে এদিকে যদি 3 জন যোগ হয় তাহলে কিন্তু এদিকে 3 জন কিন্তু কমে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। এই ভুলটা কিন্তু করবে না। তাহলে অনুপাত কত হবে? এটা হবে 102:186। কাটাকাটি করলে কত হবে? 17:31। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি। চলো দেখি পরের প্রশ্ন। কোন আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে? বলো কিভাবে করবে? তাহলে একটা আসল ধরো x ছিল, এবার সে হয়ে গেছে কি 3x, তাহলে বেড়েছে কত? 2x বেড়েছে। ক বছরে? 8 বছরে, তাই না? তাহলে এবার তাকে হতে হবে কত? 5 গুণ 5x, বাড়তে হবে কত? 4x। তাহলে তার যদি 2 বাড়তে যদি তার 8 বছর সময় লাগবে তাহলে 1 বাড়তে 4 বছর। আর 4 বাড়তে কত লাগবে? 4 ইন্টু 4 মানে তার 16 বছর কিন্তু সময় লাগবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো, একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসেবে দাম ফেললেন। ঠিক আছে? কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা কিন্তু সঠিক নয়। তুলাদণ্ডটির বিম অনুভূতিক তলে থাকে যখন একদিকের ওজন অন্য দিকের ওজনের থেকে 1/15 কিন্তু বেশি হয়। তবে তার শতকরা লাভ হবে কত পার্সেন্ট? বলো কিভাবে করবে? দেখো, ধরে নাও যে প্রকৃত ওজন হচ্ছে 1/15 বলেছে। তুমি ধরে নাও যে 1500 গ্রাম। ঠিক আছে? যে প্রকৃত ওজন হচ্ছে 1500
1500 গ্রাম। ঠিক আছে? তাহলে ভুল ওজন কত হচ্ছে এখন? 1 অংশ বেশি হচ্ছে, তাই না? ভুল ওজন তাহলে 1500 প্লাস হচ্ছে 100 গ্রাম। তাহলে কত হবে? 1600 গ্রাম। ঠিক আছে? এবার 5% লাভে তার ওজন কত হবে? ঠিক আছে? 5% লাভে 5% লাভে সে করছে, দাম ফেলছে না? তখন ওজন কত হবে? ওজন হবে 1600 ইন্টু 105/100, শূন্য দুটো কেটে দিই। এটা হবে 1680 গ্রাম। ঠিক আছে? তাহলে লাভ কত হচ্ছে তার? 1680 থেকে 1500 গ্রাম বিয়োগ করলে কত হচ্ছে? 180 গ্রাম কিন্তু তার সে লাভ রাখছে। ঠিক আছে? হলো? তাহলে লাভের হার কত হবে? লাভের হার তাহলে 180/1500 ইন্টু 100, শূন্য শূন্য কেটে দাও। 15 12 120, মানে 12% তার কিন্তু লাভ থাকছে। ওকে, বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? চলো দেখি পরের প্রশ্ন। একটি বস্তু মোট 500 কিমি দূরত্বের প্রথম 300 কিমি যায় 6 ঘন্টায় এবং পরের 200 কিমি যায় হচ্ছে 10 ঘন্টায়, তাহলে বস্তুর গড় দ্রুতি কত? এটা একবারে সহজ। মোট সময় কত লাগছে? 6 আর 10, 16 ঘন্টা। 16 আওয়ার হচ্ছে তার মোট সময় লাগছে। ডিস্টেন্স কত? তাহলে গড় দ্রুতি বের করার নিয়ম কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 500। ঠিক আছে? আর ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, সরি, আর টাইম কত? এই 16 ঘন্টা, 16 ঘন্টা। টাইম হচ্ছে 16 ঘন্টা। ওকে, এটা কাটাকাটি করলে কত হবে? 2 8 16, 2 250, 2 4 2 1 2, 2 2 4, 2 5 10, 125/4 মানে হচ্ছে 31.25 কিমি পার আওয়ার। সঠিক উত্তর কি হবে? অপশন বি। মানে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তবেই তো আছে স্পিড। এটাই করলে হলো অ্যান্সার, গড় দ্রুতি। ঠিক আছে? আর আলাদা আলাদা তো ঘন্টা, কি বলে, ডিস্টেন্স 300 আর 200, তাই না? আর টাইম তো বলেই দিয়েছে, অত ভাবার কোনো দরকারই নেই। দুবার টাইম বলে দিয়েছে, শুধু ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো। এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিটে এবং 24 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করা হলো। দেখা গেল জলাধারটি 12 মিনিট ভর্তি, মানে 12 মিনিটে ভর্তি হয়। তাহলে খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? তাহলে এমনি করো নরমাল। তাহলে এ হচ্ছে 16 মিনিট আর বি হচ্ছে 24 মিনিট। তাহলে এদের লসাগু করে টোটাল ইউনিট কত আসবে? 24 দুগুণে 48, মানে 48। ঠিক আছে? তাহলে 16 পার ডে ইউনিট কত হবে এর? তাহলে 3 ইউনিট, আর বির হবে 2 ইউনিট। ঠিক আছে? এবারে কি বলছে? দুটি নল একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এ বন্ধ, এ বন্ধ কতক্ষণ পর আমরা জানি না। ঠিক আছে? এ বন্ধ কতক্ষণ পর আমরা জানি না। এবার কি বলছে? দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে কিন্তু ভর্তি হচ্ছে। তাহলে ওই যে 12 মিনিট, তাহলে বি কাজ করেছে। তাহলে বি 12 মিনিট যদি কাজ করে, মিনিটে কত ইউনিট? 2 ইউনিট। 12 মিনিটে কত করবে? 24 ইউনিট, তাই না? 12 মিনিটে করবে 24 ইউনিট। টোটাল ইউনিট কত? 48। এটা টোটাল। তাহলে এখান থেকে যদি আমি 24 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? আর হচ্ছে 24 ইউনিট হচ্ছে বাকি থাকবে, তাই না? এই 24 ইউনিট কে করেছে? এ করেছে। তাহলে এই 24 ইউনিট যদি এ করে, তাহলে এ
24 মিনিট বাই 3, কারণ পার মিনিটে কত করে 3 ইউনিট করে, মানে কত মিনিট সময় লাগবে, 8 মিনিট সময় লাগবে। আর এই 8 মিনিট পর কিন্তু তাকে বন্ধ করা হয়েছিল। সঠিক উত্তর কি হবে, 8 মিনিট। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। 300 এবং 400 মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 6, 9 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে আমায় কি করতে হবে, যে 6, 9 আর 15 এর হচ্ছে লসাগু, এর লসাগু, লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে, 15 নামটা ডাকবে, এর মধ্যে বড়কে 15, 15 একে 15, 15 দুগুণে 30, 30 এ হবে না, 15 তিনে 45 হবে না, 15 চারে 60 হবে না, 15 পাঁচে 75 হবে না, 15 ছয় 90, 90 দিয়ে সবগুলো ভাগ যাবে। ঠিক আছে, 90 হবে হচ্ছে এর লসাগু। হলো, এবারে আমরা তাই 90 লসাগু হলো, কিন্তু আমায় কি করতে বলেছে, 300 এবং 400 এর মধ্যবর্তী বলেছে, তাহলে একে কিন্তু মাল্টিপ্লাই করে যেতে হবে। তাহলে একে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে করলে 2 2 9 18, 180 হবে না, 3 দিয়ে করলে 3 9 27 কম হয়ে যাচ্ছে, 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 9 4 36, 360 হচ্ছে। তাহলে এটা কিন্তু 300 এবং 400 মধ্যবর্তী, কিন্তু কি বলেছে প্রতি ক্ষেত্রে 3 কিন্তু ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ তাহলে আমাকে 3 যোগ করে নিতে হবে সংখ্যাটা পেতে হলে। তাহলে কি হবে, 363। সঠিক উত্তর কি, অপশন সি। চলো দেখে নি পরের প্রশ্ন। এ বি সি সংখ্যা তিনটি যেমন এ এর হচ্ছে 2/3 অংশ, বি এর 75% এবং সি এর 1.5, তাহলে এ ইস টু বি ইস টু সি কত? এই নর্মাল করো, যে এ সমান কি বলেছে 2/3, তাই তো, এ এর 2/3 মানে এ গুণিতক 2/3 হলো, সমান হচ্ছে বি এর হচ্ছে 75%, দুটো করো, বি এর হচ্ছে 75% সমান হচ্ছে সি এর হচ্ছে 1.5, দশমিকটা তুলে দাও, 10 করে দাও। এবার কাটাটি করো, 25 3 75, 25 4 100, কাটাটি কাটাকাটি যাবে কি যাবে না দেখে নাও একটু, যাবে না। তাহলে এখানে কত হচ্ছে, 2a বাই 3, আর এখানে হচ্ছে 3b বাই 4, গুণ করে দাও, 8 এ সমান হচ্ছে 9b, a বাই b সমান 9 বাই হচ্ছে 8, এটা আসলো। এদিকে কি আছে দেখি, 25 3 75, 25 4 100, 5 3 15, 5 2 10, ঠিক আছে, এই তিনটার সঙ্গে এই তিনটা কেটে গেল, হলো। তাহলে বি বাই, এবার দুই এই দুই দু দুগুণে 4, তাহলে বি বাই 2 সমান সি, তাহলে বি সমান হচ্ছে 2c, আর বি বাই সি সমান হচ্ছে 2/1, 2/1 আসলো। তাহলে আমাকে কি করতে হবে, বি কে ইকুয়াল করতে হবে। তাহলে বি কে যদি ইকুয়াল করতে হয়, বি এখানে 8 আছে, তাহলে একে আমি 4 দিয়ে গুণ করে দিই উপর নিচে, তাহলে এটা 8/4 আসলো। তাহলে কি হলো, এ ইস টু বি ইস টু সি কত হলো, যে 9:8:4, এইটা হলো উত্তর। সঠিক উত্তর কি হলো দেখো, অপশন সি, 9:8:4। চলো দেখে নি পরের প্রশ্ন। 3969 কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন রাশি হবে তা হলো কোনটি? তাহলে এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। 3969, তাই তো, প্রথমে 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে করি, 3 4 12, 3 4 12, 3 একে 3, আবার 3 দিয়ে করি, 3 একে 3, ঠিক আছে, 3 4 12, 3 7 21, এবারে 7 দিয়ে করি, 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, তাহলে কটা 3 এসেছে, 3টে তো 3 এসেছে, ইন্টু 7 এর স্কোয়ার এসছে আর 3 এসছে,
তাহলে শর্ট কত মানে যে কম পড়ছে কোনটা? একটা ৭ একটা কম পড়ছে আর একটা ৩ এর স্কোয়ার কম পড়ছে। মানে 7:9 ৭ ৯ ৬৩ ৬৩ হচ্ছে কম পড়ছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি 63। এই 63 যদি আমরা গুণ করি তবে কিন্তু সেটা পূর্ণ ঘনরাশি হবে। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন দেখো। এ পি থেকে যাত্রা করলো কিউ এর উদ্দেশ্যে। ওকে? একই সময়ে বি কিউ থেকে পির উদ্দেশ্যে কিন্তু রওনা হলো। তাদের উভয়ের মিলিত হওয়ার স্থান থেকে যথাক্রমে ৪ ঘন্টা এবং ৯ ঘন্টা লাগলো গন্তব্যে পৌঁছাতে। তাহলে এ ও বি এর গতিবেগের অনুপাত কত? তাহলে আমাকে টাইমের রেশিও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে? টাইমের রেশিও কি হচ্ছে? টাইমের রেশিও এখানে হচ্ছে যে 4:9। ওকে? এটা টাইমের রেশিও। বুঝতে পেরেছো? মানে সময়ের হচ্ছে এটা রেশিও। কিন্তু গতিবেগ সময়ের সঙ্গে কিন্তু উল্টে যায়। ওকে? উল্টো হবে। গতিবেগ কি হবে? t2/t1 মানে গতিবেগ হবে হচ্ছে মানে √9 হচ্ছে 4 হবে। মানে 3:2 হবে। বুঝতে পেরেছো? গতিবেগ কি হয়? সময়ের সঙ্গে উল্টে যায়। আর এটা রুট হবে, রুটের মধ্যে। এটা কিন্তু মাথায় রেখো যে সময়ের সঙ্গে গতিবেগের যে অনুপাত। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন ডি। এর শর্টকাটে করার নিয়ম বলে দিলাম এটা। দেখো পরের প্রশ্ন দেখো। আজ বরুণের জন্মদিন। আজ থেকে ১২ বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে ১ বছর পরে। তাহলে বরুণের বর্তমান বয়স কত? তাহলে দেখো, তাহলে ধরে নাও যে তার হচ্ছে বর্তমান বয়স হচ্ছে এক্স, এক্স বছর। ঠিক আছে? তাহলে ১২ বছর আগে, ১২ বছর আগে তাহলে বয়স কত হবে? এক্স মাইনাস ১২, তাই না? তাহলে শর্তানুযায়ী সাজালে কি বলছে? যে তার দ্বিগুণের থেকে দ্বিগুণ হবে আজ থেকে ১ বছর পরে। ওকে? কি দ্বিগুণ হবে? আজ থেকে ১২ বছর আগে কত ছিল? তাহলে এক্স মাইনাস ১২। ঠিক আছে? আগে তার যা বয়স ছিল এইটা ছিল। তার ঠিক দ্বিগুণ হবে। মানে এটা দ্বিগুণ হবে। আজ থেকে ১ বছর পরে। তাহলে আজ থেকে ১ বছর মানে কি? এখন বয়স ধরলাম বর্তমানে এক্স, ১ বছর পরে মানে এক্স প্লাস 1। তাহলে এইটা সমান এইটা হবে। এইটা বলেছে আমাকে। তাহলে এটা করি এবারে। তাহলে এক্স প্লাস 1 সমান হচ্ছে 2x মাইনাস 24। তাই তো? তাহলে এক্স সমান এই একটা এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে আসবে। তাই তো? মাইনাস মাইনাস গুলো যদি ইয়ে করে দিই তাহলে এক্স সমান হবে 25 হবে। ঠিক আছে? 25 বছর। তাহলে সঠিক উত্তর দেখো কি হবে? অপশন সি 25 বছর। অপশন সি। দেখো পরের প্রশ্ন দেখো। ৩টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ১.২ মিনিট, ১.৬ মিনিট এবং ২.৩ মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা ৩টি পুনরায় একসঙ্গে বাজার সময় প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? প্রথম ঘন্টা বলেছে কিন্তু। ঠিক আছে? তাহলে ১.২ মিনিট মানে কত সেকেন্ড? হুম? মানে হচ্ছে ১২×৬ = ৭২, ৭২ সেকেন্ড। ঠিক আছে? ১.৬ মিনিট মানে কত সেকেন্ড? বলো? ১৬×৬ = ৯৬, ৯৬ সেকেন্ড। ওকে? আর ২.৭ মানে কত সেকেন্ড? বলো? ১৬২ সেকেন্ড হবে এটা। ১৬২ সেকেন্ড। এবার এদেরকে আমাকে লসাগু করতে হবে। কার? ৭২, ৯৬ আর ১৬২ র আমাকে লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে কত হবে? বলো?
লসাগু করলে হবে হচ্ছে 2592। ঠিক আছে, তোমরা লসাগুটা করবে তাহলে বুঝতে পারবে 2592 হবে। হলো। এবারে কি বলেছে, আমাকে বলেছে কি যে প্রথম ঘন্টাটা মোট কতবার বাজবে। তাহলে শুধু প্রথমটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। 2592 কে যদি আমি 72 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। দেখো কারাটি করো, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 2 4, 2 9 18, 2 6 12, 2 18 36, এটা 4 দিয়ে কাটো, 4 9 36, 4 3 12, 4 2 8, 4 4 16। ওকে, 9 দিয়ে কাটো দেখি একবারে, 9 9 3 27, আর 9 3 27, 9 6 54, 36, 36 বার। ঠিক আছে, মোট 36 বার। সঠিক উত্তর কি হলো? অপশন এ। তাহলে বুঝতে পারলে, সবগুলোকে সেকেন্ডে করে নিলাম, তারপরে লসাগু করলাম, লসাগুটাকে দিয়ে প্রথম যে ঘন্টাটা সেটা দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছো? কারণ বলে দিয়েছি আমাকে প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। দেখো পরের প্রশ্ন দেখো, যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটি করতে কত সময় লাগবে? তাহলে করো। তাহলে প্রথমে কি বলেছে, যে 10 জন হচ্ছে ম্যান, এর বা বলে দিয়েছে, বা 15 জন হচ্ছে স্ত্রী লোক মানে ওমেন। তাহলে আমি কি বলতে পারি, এটা 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, 5 3 15, যে ম্যান বাই ওমেন কত হচ্ছে 3/2। তাহলে ম্যান 3, ওমেন হচ্ছে 2। এবারে কি, এবারে দুটো সমীকরণ করে দিই তাহলে হয়ে যাবে, যে 10 জন ধরি আমি, ঠিক আছে, না 15 জন ধরি, যে 15 জন স্ত্রী লোক মানে ওমেন কত দিনে কাজটা করে, 12 দিনে, ইকুয়াল। এবার কি বলে, 6 জন ম্যান প্লাস এবং রয়েছে 11 জন হচ্ছে ওমেন, ওই কাজটি কত দিনে করবে, এক্স ধরলাম, এক্স দিনে। তাহলে করি এবারে, এটা এটা করি। ওমেন মানে এটা 15 দুগুণে 30, 30 ইন্টু 12, আর এটা কত হচ্ছে, ম্যান কত, ম্যান 3, 3 6 18, 18 প্লাস, আর এটা কত হবে 12, 11 হচ্ছে ওমেন 2 মানে 22 ইন্টু এক্স, 30 ইন্টু 12 সমান হচ্ছে 40 ইন্টু এক্স, শূন্য শূন্য কেটে দিলাম, 4 3 12, তাহলে এক্স সমান হচ্ছে 9 মানে 9 দিনে, 9 দিন কিন্তু তার সময় লাগবে। ঠিক আছে, চলো দেখি পরের প্রশ্ন। একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে 18 সেকেন্ড এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে তার কিন্তু 15 সেকেন্ড লাগে। তাহলে ট্রেনটির গতিবেগ কত বলেছে, আমাকে গতিবেগ চেয়েছে, অন্য কিছু চাইনি। তাহলে ভাবো, ধরো ট্রেনটা কি হচ্ছে, যে 165 মিটার, মানে ট্রেন যখন একটা স্টেশন অতিক্রম করছে তখন স্টেশনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন 165 মিটার, এটা স্টেশন, ঠিক আছে, অতিক্রম করতে কত সময় লাগছে, 18 সেকেন্ড, তার 18 সেকেন্ড তার সময় লাগছে। ওই একই ট্রেন সে কত নিচ্ছে, 120 মিটারটা স্টেশন অতিক্রম করছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। ঠিক আছে, কারণ স্টেশনের দৈর্ঘ্য আলাদা। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্যগুলো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, এটা বিয়োগ করলে কত হবে, 45 সেকেন্ডে, এই 45 মিটার, সে 45 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 3 সেকেন্ডে, তাই না? তাহলে তার গতিবেগ কত হচ্ছে, তাহলে 45, তাহলে 1 সেকেন্ডে বের করলে হয়ে গেল। তাহলে তার গতিবেগ কত হবে, গতিবেগ হচ্ছে 45 বাই হচ্ছে 3। এবার এটা মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, কিসে বেরোচ্ছে, মিটার পার সেকেন্ডে। একে আমাকে কিসে আনতে হবে, কিমি পাওয়ার হচ্ছে আওয়ারে আনতে হবে। তাহলে কি করতে হবে, 45/3 ইন্টু 18/5 দিয়ে হচ্ছে গুণ করে দিতে হবে। ঠিক আছে, 15 3 45,
5 3 15 মানে হচ্ছে 54 কিমি পার আওয়ার। সঠিক উত্তর কি হলো? অপশন বি। ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে যে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা তোমরা কমেন্টে অ্যান্সার করে আমাকে জানাবে। ওকে? আমি তো গতি বের করে দিলাম। তোমরা কমেন্টে জানাবে যে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটি সংখ্যার যার বর্গ 53.04 এবং 48.96 তার বর্গের অন্তরফলের হচ্ছে সমান বলেছে। তাহলে সংখ্যাটি হলো কত? তাহলে কি বলছে? একটি সংখ্যা যার বর্গ। তাহলে সংখ্যাটা যদি আমি x ধরি তার বর্গ, তাই না? সেই বর্গ কি বলেছে? এর এবং এর বর্গের অন্তরফলের সমান। তাহলে এ বর্গ করি যে 53.04 এর বর্গ মাইনাস 48.96 এর বর্গের অন্তরফলের হচ্ছে সমান বলেছে। তাহলে এটা করি। এক্স স্কোয়ার সমান, এবার এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে ভাগ মানে ভেঙে দিই, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে করে দিই এটা 53.04 প্লাস 48.96 আর 53.04 মাইনাস 48.96 এটা বিয়োগ করলে কি হবে? এক্স স্কোয়ার, এটা যোগ করলে হবে 102 হবে এটা, ইন্টু আর এটা বিয়োগ করলে হবে 4.08। এবার এটাকে করে দিই, এক্স সমান করে দিই রুটের মধ্যে, এই দুটো গুণ করে দিলে কত হবে? 416.16 আর এটাকে রুট থেকে তুললে হবে 20.4। এইটা হবে সঠিক উত্তর, মানে অপশন এ। ঠিক আছে? তোমরা মিলিয়ে দেখবে এটা, এটাই সঠিক উত্তর হবে। চলো দেখি পরের প্রশ্ন। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? তাহলে যুগ্ম সংখ্যা বলেছে, ঠিক আছে? তাহলে প্রথমে x ধরো, তাহলে পরের সংখ্যা কি হবে? x প্লাস 2 হবে, তারপর এটা x প্লাস 4 হবে, তারপর এটা x প্লাস 6 হবে, তারপর এটা x প্লাস 8 হবে, x প্লাস 10 হবে, তারপর এটা x প্লাস 12 হবে। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে সাতটা হয়ে গেল। তাদের হচ্ছে যুগ্ম সংখ্যা গড় কি বলেছে? 36 বলেছে। তাহলে সবগুলোকে যোগ করে দাও। যোগ করলে কত হবে? 7x প্লাস এগুলো যোগ করো, 4 2 6, 6 6 12, 12 6 12 8 20, 30, 42, 4x প্লাস হচ্ছে 42 সমান আমি বলতে পারি কি যে 7 ইন্টু 36, কারণ গড় 36 বলেছে, তাই না? তাহলে 7x সমান বলতে পারি, এটা গুণ করলে কত হবে? হচ্ছে 252 মাইনাস 42, তাহলে বাদ দিলে কত হবে? তাহলে x সমান হচ্ছে 210 বাই 7 মানে হচ্ছে 30। 30 হলো কি? 30 হলো x এর মান। ও, x এর মান হচ্ছে 30। এবার আমাকে কি বলেছে? যে সংখ্যাগুলির দ্বিতীয়, দ্বিতীয় মানে কি? x প্লাস 2। ওকে, মানে 30 প্লাস 2 মানে হচ্ছে কত? 32 হলো। আর হচ্ছে ষষ্ঠ সংখ্যাটা, ষষ্ঠ কোনটা? এটা ষষ্ঠ, মানে 30 প্লাস হচ্ছে 10 মানে কত হচ্ছে? 40। এই দুটো যোগ করো, হচ্ছে 72 হবে। সঠিক উত্তর কি? অপশন বি। তাদের যোগফল হবে 72। ঠিক আছে? চলো দেখি পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। ঠিক আছে? বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান কিন্তু হবে না? তাহলে 50%, ঠিক আছে? 50% সে কি করেছে? বাড়িয়ে লিখেছে। ওকে? না এরপর আরেকটা অঙ্ক আছে।
তার হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। টোটাল 25টা প্রশ্ন থাকে। দেখো 50% সে বাড়িয়ে লিখেছে, তাই না? এবারে আমার কথা হলো যে 50% বাড়িয়ে লিখেছে। এবার ধরো দ্রব্যটির হচ্ছে সিপি, সিপি 100 টাকা। তাহলে সে 50% বাড়িয়ে মানে এমআরপি, এমআরপি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস কত? হচ্ছে 150 টাকা। কারণ 50% সে বাড়িয়েছে, তাই তো? তাহলে তার লাভ বা লোকসান, বাড়িয়ে কিন্তু সে বিক্রি করেছে, এই ধার্য মূল্য ঠিক করেছে। তাহলে তার লাভ বা লোকসান কি হবে? হুম? ছাড় কত? 50 এই 150 মাইনাস হচ্ছে 100, মানে ছাড় দিচ্ছে কত সে? যদি বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না, ঠিক আছে? লাভ বা লোকসান হবে না মানে তাকে এসপি তাহলে কি করতে হবে? 100 টাকা করতে হবে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান করতে হবে। তাহলে তাকে 50 টাকা ছাড় দিতে হবে, তাই না? তাহলে 50 টাকা যদি তাকে ছাড় দিতে হয় তাহলে লাভের শতকরা হার কত হবে তার, বা ছাড়ের হার কত হবে? হার কত হবে? তাহলে 50/150 কিন্তু কার উপরে? এমআরপির উপর সে ছাড় দিচ্ছে, ইন্টু 100। 0 কেটে দিলাম, 5 3 15, মানে 100/3, 100/3 মানে 33.13%। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 33.13%। তাহলে কি হবে? প্রথম সিপি হচ্ছে 100 টাকা, এমআরপি 150 টাকা, তাহলে তার এসপি কি করতে হবে? 100 টাকায় আনতে হবে। তাহলে করলে কি করতে হবে? তাকে 50 টাকা ছাড় দিতে হবে। তাহলে 50 টাকা কার উপরে দিচ্ছে? এমআরপির উপরে দিচ্ছে, ইন্টু 100%। ওকে, চলো দেখে নি পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি হলো, তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমি কি বলেছিলাম? এই ফ্র্যাকশন বলছি পার্সেন্টেজ করানোর সময় যে পার্সেন্টেজ গুলো তুমি কিন্তু মনে রাখতে হবে। 12.5% সমান কি? 1/8। ঠিক আছে, এই 8টা কি? সিপি, মানে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার 12.5% লোকসান করছে, এইটা কি? তার প্রফিট বা লস, লাভ বা লস হবে। এটা হয় প্রফিট হবে, নাহলে তার লস হবে। এবার সে লোকসান করছে, তাহলে এটা লস। তাহলে লোকসান করলে তার এসপি কত হবে? তাহলে এসপি কত হবে? 8 - 1 মানে 7 হবে, তাই না? তাহলে তার এসপি ইস টু সিপি এর অনুপাত কত হবে? বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য, তাহলে 7:8 হবে, তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? হচ্ছে অপশন বি হবে, 7:8। এই ছিল আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। অলরেডি 6টা ক্লাস করানো হয়ে গেল প্রিভিয়াস ইয়ারের। এভাবে সমস্ত ক্লাস কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।